প্রিয় অ্যাডমিশন ভর্তি যোদ্ধারা, আমরা সিইও এবং ক্লাস্টার এগ্রি ভর্তি পরীক্ষার খুব কাছাকাছি চলে আসছি। পরীক্ষার এই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আমাদেরকে মোস্ট কমন টপিকগুলা, যেগুলো থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায়, এরকম ইম্পর্টেন্ট টপিকগুলো রিভাইজ করা জরুরি। এই সময়টাতে আমরা সবাই যে অধিকাংশ ভুলটা করি সেটা হচ্ছে আমরা রিভিশনে ল্যাগ করে ফেলি। এবং রিভিশনে ল্যাগটা এমনভাবে করি যে এই মুহূর্তে এমন ইলাবোরেটেড টপিকগুলো পড়ি যেগুলো আমার দরকার নাই, যেগুলো থেকে প্রশ্ন খুবই কম আসে, এবং এই টপিকগুলো আমাদের মধ্যে একদম কনফিউশনের সৃষ্টি করে দেয়, হতাশার সৃষ্টি করে। তাই তোমরা যেন রিভিশনটা খুব সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পারো, এই কারণে আমি প্রত্যেকটা সাবজেক্টের উপর মোস্ট 100 ইম্পর্টেন্ট টপিকগুলোকে নিয়ে আসার চেষ্টা করতেছি। টপিকগুলোকে আমি একদম প্রথম থেকে, অর্থাৎ ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার থেকে সেকেন্ড পেপারের একদম শেষ চ্যাপ্টার পর্যন্ত সিরিয়াল ওয়াইজ সাজানোর চেষ্টা করব। এবং যেটা বলছি, 100টা টপিক মানে 100টা টপিক, যেই টপিকগুলা থেকে বিগত বছরের প্রশ্ন একদম রিপিটেডলি আসতে দেখা গেছে, সেই টপিকগুলাকে এখন তোমাকে রিপিটেডলি রিভিশন করতে হবে। কারণ মূল পরীক্ষাতে তোমার হাতে সময় এতটা কম থাকবে যে সেখানে খুব বেশি চিন্তা ভাবনা করবে, ভাববে, তারপর উত্তর করবে, সেই সুযোগ থাকতেছে না। তুমি ফার্স্টলি সেই প্রশ্নটাকে দ্রুত আনসার করতে পারবা যে প্রশ্নগুলোর সাথে তুমি খুব পরিচিত, যে টপিকগুলোতে তুমি অন্তত কয়েকশো এমসিকিউ সলভ করা শেষ। আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে ভেক্টর থেকে লব্ধি সংক্রান্ত। লব্ধির প্রবলেম আমরা ক্লাস্টার এগ্রিতে বেশ কয়েকবার আসতে দেখছি। লব্ধি সংক্রান্ত কি কি জানা উচিত, কতটুকু জানা উচিত, এটা কুইক রিক্যাপ করে ফেলি। দেখো, তোমার কাছে যদি ভেক্টর থাকে, ধরো এটা হচ্ছে একটা ভেক্টর পি ভেক্টর, এবং এখানে আরো একটা ভেক্টর আছে কিউ ভেক্টর। দুইটা ভেক্টর যদি পরস্পরের সাথে আলফা কোণে ক্রিয়ারত থাকে, আমরা তো জানি দুইটা ভেক্টরের যোগ করলে যে রেজাল্টেন্ট পাওয়া যায় বা লব্ধিটা পাওয়া যায়, সেই লব্ধির মান আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। জি, এই ইম্পর্টেন্ট একটা সূত্র। তোমাদের কাছে ইম্পর্টেন্ট লাগবে না, কারণ তোমরা এত বেশি পরিমাণে দেখছো। এই ইনোসেন্ট সূত্রটা আমার সবচেয়ে বেশি মারা দেয়। কেন? আমি যখন বৃষ্টির সাথে অঙ্ক করতে যাব, আপেক্ষিক বেগের অঙ্ক করতে যাব, আমি কিন্তু সেম সূত্রটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছি। বাট তখন আমরা কেন জানি এই সূত্রটাকে চিনতে পারি না। একটা ছোট মিস্টেক করি, সেটা হচ্ছে, এটা খেয়াল করে দেখবে, এখানে প্লাস মাইনাস বলতে কোনো কিছু নাই, সবসময় এখানে পজিটিভ চিহ্নটা তুমি বসাবা। এখানে অলওয়েজ প্লাস। কখন? যদি আমরা যেই দুইটা ভেক্টরের মাঝখানে যোগ করতেছি, ধরো আমি এখানে লব্ধি বের করছি কোন দুইটা ভেক্টরের মাঝখানে, পি এবং কিউ এর মাঝখানে লব্ধি বের করছি। যদি পি এবং কিউ ভেক্টরের মাঝখানে লব্ধি নির্ণয় করতে হয়, তবে পি এবং কিউ এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলটা অলওয়েজ এখানে বসবে। সে আমি যদি এখানে পি ভেক্টর যোগ কিউ ভেক্টরের লব্ধির মান নির্ণয় না করে পি ভেক্টর বিয়োগ কিউ ভেক্টরের লব্ধির মান নির্ণয় করতে চাইতাম, তোমরা তো জানো ভেক্টরের ক্ষেত্রে বিয়োগ সম্ভব না, যোগের মাধ্যমে বিয়োগটা করা লাগে। সেই ক্ষেত্রে আমাকে প্লাস দিয়ে একটা মাইনাস কিউ ভেক্টর নিয়ে নিতে হতো। রাইট? তো চিন্তা করে দেখো, আমি যদি একটু সোয়াপ করে দেই, কারণ মাইনাস কিউ আঁকতে গেলে একটু সমস্যা। এটা হচ্ছে ধরো আমাদের কিউ ভেক্টর, এটা হচ্ছে ধরো আমাদের পি ভেক্টর। তাহলে আমরা কি করতাম, কিউ এর একটা বিপরীত অংশ নিয়ে নিতাম, এটা হচ্ছে আমাদের মাইনাস কিউ ভেক্টর। তখন লব্ধির সূত্রে এখানে আলফার পরিবর্তে পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টর যে মধ্যবর্তী কোণটা আছে 180 মাইনাস আলফা, সেটা আমাকে বসাইতে হইতো। অর্থাৎ এখানে তখন cos 180 মাইনাস আলফা হইতো। অনেকে বিষয়টাকে এভাবে মনে রাখার চেষ্টা করে যে পি এবং কিউ যোগ হইলে সামনে প্লাস, বিয়োগ হইলে মাইনাস। এটা করার দরকার নাই। সিম্পলি মনে রাখো যে এটা সর্বদাই প্লাস হবে। জাস্ট যেই দুইটা ভেক্টরের মাঝখানে আমি এডিশন করতেছি, ইট মাইট বি পি এবং কিউ, তার মধ্যবর্তী কোণ আলফা। ইট মাইট বি পি এবং মাইনাস কিউ, তার মধ্যবর্তী কোণ 180 মাইনাস আলফা। যাদের মাঝখানে যোগ করতে হবে তাদের মধ্যবর্তী কোণটা নিয়ে কাজ করতে হয়। এবার একটা ইম্পর্টেন্ট কেস দেখে নেই কুইকলি। ফার্স্ট যে কেসগুলো থাকে, যে কখন কোন ক্ষেত্রে লব্ধির মান কেমন হয়। যদি দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ আলফার মান যদি 0 ডিগ্রি হয়, পি এবং কিউ একই দিকে গতিশীল অবস্থায় থাকে, সেক্ষেত্রে লব্ধি হয়ে যায় ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম লব্ধির মান হচ্ছে পি এবং কিউ এর সাধারণ বীজগাণিতিক যোগফলের সমান। তোমরা জানো যে আলফার মান যদি 180 হয়, অর্থাৎ তারা যদি একে অপরের বিপরীত দিকে ক্রিয়া করে, সেক্ষেত্রে লব্ধির মান হয়ে যায় মিনিমাম। অর্থাৎ সেটা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী অন্তরফলের সমান। এটা একটা ডিফারেন্স সাইন, যেটা নির্দেশ করতেছে যে বড় থেকে ছোটটাকে অলওয়েজ বিয়োগ করতে হবে। ওকে। আরেকটা কেস আছে, সেটা হচ্ছে যদি আলফার মান কখনো 90 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ দুইটা ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব বরাবর ক্রিয়া করে, সেক্ষেত্রে লব্ধির মান আর পি ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে কেস 2, কেস 3। ওকে। ফাইনালি এই তিনটার মাঝখানে সম্পর্ক করার জন্য আমার কাছে একটা ইকুয়েশন থাকা উচিত। সেই ইকুয়েশনটা হচ্ছে, আমরা আর ম্যাক্স, আর মিনিমাম, আর পি তিনটাকে মানে একসাথে করার চেষ্টা করতে পারি এভাবে, যেটা হচ্ছে যে আর ম্যাক্স স্কয়ার প্লাস আর
মিনিমাম স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 2r p স্কয়ার। এটা হচ্ছে আমাদের একটা ফাইনাল ইকুয়েশন। লব্ধির মান হয়ে গেছে। যদি লব্ধির দিক বলে, লব্ধির দিক হচ্ছে, দেখো এই হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, এটা হচ্ছে আর। এই লব্ধি আর যদি নির্দিষ্ট একটা ভেক্টরের সাথে নির্দিষ্ট কোণে থাকে, অর্থাৎ ধরো এই লব্ধি আর কিউ এর সাথে থিটা পরিমাণ কোণে আছে, যার সাথে অ্যাঙ্গেল করে সে অ্যাঙ্গেলটার মান ট্যান থিটা ইকুয়ালস টু থাকতেছে ট্যান থিটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল করছি আমি কিউ এর সাথে, তাহলে এই কিউটা এখানে এককভাবে বসে, আমি বলি এই কিউটা হচ্ছে এখানে মুন্সি আকারে বসে, সিঙ্গেল আর কি। তাহলে সেই কিউটা নিচে থাকবে একক, এবং বাকি যার সাথে কোণ করে নাই সেটা একবার ওপরে থাকবে, একবার নিচে থাকবে। ট্যান মানে সাইন বাই কস, অর্থাৎ ওপরে যাবে পি সাইন আলফা, নিচে হয়ে যাবে পি কস আলফা। এটা হচ্ছে দিকের একটা কৈক সূত্র। অর্থাৎ এতটুকুই ছিল লব্ধি থেকে জানার মতো। আমরা এবার কিছু প্রশ্ন দেখে ফেলি কুইকলি। বলা হচ্ছে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটার মান 6 একক এবং একটার মান 8 একক, তারা পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে, লব্ধির মান নির্ণয় করো। আচ্ছা, খুব সিম্পল ভাবে একটা ভেক্টর চিন্তা করতে পারো 6 একক, একটা ভেক্টর চিন্তা করতে পারো 8 একক, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। কুইকলি বলে ফেললাম। এবং এদের মধ্যকার লব্ধির মান যদি বের করতে চাও, আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p/q cos আলফা। চিন্তা করে দেখো, ভেক্টর দুইটার মান দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে, আমরা যদি সবগুলা ভ্যালু বসিয়ে দিই খুব সহজে এটা উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে বলতেছে 4 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একজন লোক 6 মিটার/সেকেন্ড বেগে লম্বভাবে পতনশীল বৃষ্টির সম্মুখীন হইতেছে। অর্থাৎ এখানে কোন একজন ব্যক্তি হেঁটে যাচ্ছেন সামনের দিকে 4 মিটার/সেকেন্ড বেগে গতিশীল ছিলেন তিনি। ওই ব্যক্তির ব্যাগটাকে আমরা চিন্তা করতে পারি ব্যক্তির ব্যাগ vm, এবং ওপর থেকে বৃষ্টি পড়তেছিল, বৃষ্টিটা পড়তেছে 6 মিটার/সেকেন্ড, এটা চিন্তা করতে পারি vr, বৃষ্টির ব্যাগ 6 মিটার/সেকেন্ড। এবং বৃষ্টি থেকে বাঁচতে হলে তারা কত কোণে ছাতা ধরতে হবে। চট্টগ্রাম ইউনিভার্সিটির, শুধু চট্টগ্রাম ইউনিভার্সিটির ফিজিক্সের জন্য আমি শর্টকাটের টেকনিক বলতে পারি, সেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু ওপরে দিবা মানুষ, নিচে দিবা বৃষ্টি। তাহলে তুমি কি পাচ্ছ? উলম্বের সাথে উৎপন্ন কোণ পাবা। কেমন? তাহলে উলম্বের সাথে উৎপন্ন কোণ সেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল উপরে মানুষের বেগ vm, নিচে বৃষ্টির বেগ vr। তাহলে থিটা ইকুয়াল থাকতেছে ট্যান ইনভার্স, ওপরে মানুষের বেগ ছিল 4, বৃষ্টির বেগ হচ্ছে 6, আলটিমেটলি হিসাব করলে সম্ভবত 33.38 ডিগ্রি আসার কথা। এটার আশেপাশে কিছু একটা আসবে। এই যেই ফর্মুলা, এটা কিন্তু আসার একটা প্রসেস আছে, এটার উপর আপেক্ষিক বেগের অঙ্ক করা লাগে। বাট আমি দেখতেছি, তুমিও দেখতে পারো, সেটা হচ্ছে সিও ফিজিক্সে এত ডেপথ কোশ্চেন যায় না, এত ডিপার প্রশ্ন হয় না। তুমি সেটারে আরামসে একটা ফর্মুলা দিয়ে করে ফেলতে পারো। ট্যান থিটা ইকুয়াল টু উপরে হচ্ছে মানুষের বেগ, নিচে হচ্ছে বৃষ্টির বেগ। দুটি সমমানের ভেক্টরের মান যদি তাদের লব্ধির সমান হয়, তবে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? সিম্পল ম্যানারে মনে রেখে দাও যে দুটো ভেক্টর অর্থাৎ পি এবং কিউ, যেহেতু বলছে দুটি সমমানের ভেক্টর, লব্ধির মান তাদের সমান, অর্থাৎ আরও তাদের সমান যদি হয়, একটা শর্ত আকারে মনে রেখে দাও। যদি কখনো এমন পাই যে পি কিউ আর পরস্পর সমান, সেক্ষেত্রে লব্ধি বা পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু অলওয়েজ 120 ডিগ্রি হয়। এটা তোমার এমসিকিউ বেশ কয়েকভাবে জিজ্ঞেস করতে পারে। বলতে পারে যে দুটি সমমানের ভেক্টরের মান অর্থাৎ পি এবং কিউ সমান, আর এর মানও তাদের সমান, অর্থাৎ পি কিউ আর সমান হলে আলফা কত? 120 ডিগ্রি। তোমাকে এমনিও বলতে পারে যে দুটি ভেক্টর পি এবং কিউ 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে লব্ধির মান কত? ইজি, তুমি বলে দিবা যে পি কিউ এর মান যা, সেটাই হচ্ছে লব্ধির মান, ঠিক না? এভাবে প্রশ্ন বলতে পারে যে ধরো 8 একক মানের দুটি ভেক্টর 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে সেক্ষেত্রে তোমার লব্ধির মান কত? তুমি নিশ্চয়ই এখন এই রুট ওভার এইট স্কোয়ার প্লাস এইট স্কোয়ার করবা না, যেহেতু 8 একক মানের দুটি ভেক্টর অর্থাৎ পি এবং কিউ সমান, এবং তারা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে সিম্পলি তুমি কি করে দিবা? বলে দিবা যে লব্ধির মানটাও তাদের সমানই হবে, অর্থাৎ 8 এককই হবে। পরের প্রশ্নটা দিয়ে খেয়াল করি। পরের প্রশ্নে বলা হচ্ছে দুটি বলের লব্ধির মান দেওয়া আছে 40 নিউটন, এটা কিন্তু আমার লব্ধির মান, খেয়াল রাখিও, এটা হচ্ছে লব্ধি আর এর মান। এবং বলা হইতেছে বল দুটির মধ্যে যেটা ছোট বল 30 নিউটন, সেটা লব্ধির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়ারত অবস্থায় আছে, বড় বলের মান নির্ণয় করতে হবে। চিন্তা করে দেখো, এটা হচ্ছে একটা ভেক্টর পি, হ্যাঁ, এটা হচ্ছে তাদের লব্ধি আর, তাহলে নিশ্চয়ই কিউ ভেক্টরটা পি এর সাথে এই দিকে ক্রিয়ারত অবস্থায় থাকবে, আদারওয়াইজ পি এবং কিউ এর লব্ধি তো মাঝামাঝি হওয়া পসিবল না, ঠিক না? তাহলে আমাকে এখানে বলা হইতেছে এই কিউ ভেক্টরটার মান কত। ওকে, তুমি এই ম্যাথটা খুব ইজিলি করতে পারো। কিভাবে করতে পারো? দেখো, এই কিউ ভেক্টরটাকে না তুমি প্যারালালে অর্থাৎ সমান্তরালে যদি শিফট করে এই বরাবর নিয়ে আসো, ক্ষতি কই? কোনো ক্ষতি নাই তো। কিভাবে? কারণ ভাইয়া দেখেন, এই ভেক্টরের ডিরেকশন যেদিকে আছে, এই ভেক্টরের ডিরেকশন একই দিকে আছে। ভেক্টরের দিক অপরিবর্তিত রেখে সমান্তরালে শিফট করা যায়। তাহলে আমি যদি এটা এভাবে সরিয়ে নিয়ে আসি, তাহলে আমার একটা ত্রিভুজ হয়ে গেল ও এ বি ত্রিভুজ। এই ত্রিভুজের জন্য কিউ ভেক্টরের মান মানে আলটিমেটলি আমার কিসের মান? অতিভুজের মান। আমরা তো জানি অতিভুজ ভেক্টরের মান ইজিলি হয়ে যাবে রুট ওভার
40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, আলটিমেটলি এটা উত্তর হয়েছে 50 নিউটন। এবার আমাদের টপিক 2, সেটা হচ্ছে আয়তাকার ভেক্টর। জি, এই ছোট টপিকটা থেকে কেন জানি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রচুর প্রশ্ন আসে দেখা গেছে। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আলটিমেটলি কি? দেখো সহজ একটা জিনিস বুঝো। একক ভেক্টর হচ্ছে এমন একটি ভেক্টর যার কাজ হচ্ছে কেবলমাত্র দিক প্রদর্শন করা। এটা ছাড়া এর কোনো কাজ নাই। এটার মান হচ্ছে একক, একের সমান, যেটা একক ভেক্টর বলা হয়েছে। তাহলে কোন একটা ভেক্টর যদি হয় এ ভেক্টরটার মান যদি হয় এ মডিউলাস, মডিউলাস দ্বারা মান নির্দেশ করি, তাহলে এটার মানের সাথে দুটো দিক লাগবে, কারণ ভেক্টর রাশি মানে হচ্ছে মান ইন্টু দিক। সেই দিক দেওয়ার কাজটা করতেছে আমার একক ভেক্টর। এ ভেক্টর একক ভেক্টর হচ্ছে স্মল এ ক্যাপ। ওকে, তাহলে চিন্তা করে দেখো তো, আমরা যেখান থেকে বলতে চাই যে এ ক্যাপটাকে একপাশে রেখে উপরে এ ভেক্টর আছে, নিচে তার কি আছে, মান আছে। তাহলে এখান থেকে একটা এমসিকিউ তো আসতে দেখাই যাচ্ছে, সেটা হচ্ছে কোন একটি ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টরটি পাওয়া যায়, অর্থাৎ ওই ভেক্টর রাশির ডিরেকশন বরাবর একক ভেক্টর পাওয়া যায়। সিমিলার ভাবে এরকম অনেক একক ভেক্টর হয়, প্রত্যেকটা ভেক্টর রাশি তার নিজের সাথে একটা একক ভেক্টর ক্যারি করতেছে। আমরা যদি আয়তক ভেক্টর নিয়ে বুঝতে চাই, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই তিনটা অক্ষ বরাবর তিনটা বিশেষ একক ভেক্টর ছুড়ে দাও। চিন্তা করো, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ বরাবর একটা সিম্পল চিন্তা করে দেই যে এখানে আমার নির্দিষ্ট একটা একক ভেক্টর আছে। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষ বরাবর আমি এখানে চিন্তা করতে পারি আরেকটা একক ভেক্টর আছে। এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, জেড অক্ষ বরাবর আমরা ফিক্সড ভাবে একটা একক ভেক্টর দিয়ে দিই। ওকে, তো চিন্তা করে দেখো, এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা থাকে সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকে সেটা হচ্ছে আমাদের জে ক্যাপ, জেড বরাবর যেটা থাকে সেটা হচ্ছে কে ক্যাপ। তাহলে আপনি কিভাবে একটি ভেক্টর রাশিকে প্রকাশ করতে চাইবেন আমি বলে দিব সিম্পলি। এ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ভেক্টরটা এক্স অক্ষ বরাবর যতটুকু গেছে তার মান, ধরো এ এক্স, এবং দিক এক্স অক্ষ বরাবর গেছে, তাই দিক হিসাবে আই ক্যাপ। ভেক্টরটা ওয়াই বরাবর যতটুকু গেছে অর্থাৎ এ ওয়াই, অর্থাৎ ওয়াই বরাবর ডিরেকশন হচ্ছে জে কে। ভেক্টরটা জেড বরাবর যতটুকু গেছে, বল করতেছি রাইট, করে ফেলি এ জেড কে কে। তাহলে এটা হচ্ছে একটা ভেক্টরকে প্রকাশ করার সিম্পল মেথড। তাহলে এই ভেক্টরটার যদি মান নির্ণয় করতে হয়, মানটা খুব সহজে নির্ণয় করে ফেলতে পারি। এই ভেক্টরের মান হচ্ছে রুট ওভার প্রত্যেকটা একক ভেক্টরের সহগের বর্গের সমষ্টি করে দিবেন, শেষ। এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এখানে তিনটা পার্ট নিয়ে কথা বললাম, একটু কুইকলি মাথায় সেট করে নাও। ফার্স্টে কিভাবে একক ভেক্টর নির্ণয় করতে হয়, আয়তক ভেক্টর জিনিসটা কি, সেকেন্ডলি একটা ভেক্টরের মান নির্ণয় করার পসিবিলিটি কিভাবে কিভাবে একটা ভেক্টরের মান নির্ণয় করতে হয়। এই তিনটা জিনিসের আলোকে আমরা বেশ কিছু প্রশ্ন সলভ করতে শুরু করতে পারি। পরের প্রশ্নটাতে আমাদের বলা হচ্ছে এই ভেক্টরটার সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। এরকম অনেকগুলো সিমিলার ক্যাটাগরি প্রশ্ন তুমি দেখবা কোশ্চেন ব্যাংকে, যে বলা হয় একটা ভেক্টর দেয় বলে মান নির্ণয় করো, একটা ভেক্টর দেয় বলে সেটা একক ভেক্টর নির্ণয় করো। সিম্পলি তোমাকে একটু আগে শেখানো হইলো যে কোনো একটা ভেক্টর রাশিকে যদি তার মান দ্বারা আমরা সিম্পলি ভাগ করে দিতে পারি, তাহলে আমরা কি পাইতে পারি, আয়তক ভেক্টর এ ক্যাপ। তাহলে উপরে ভেক্টর রাশিটার মান হচ্ছে টোয়াইস আই মাইনাস জে প্লাস 2 কে, এটা হচ্ছে উপরে ভেক্টর রাশিটাকে লিখলাম। নিচে কি করতে হবে, তার মান দ্বারা ভাগ করতে হবে। মান বের করার প্রসেসটা কি, মাত্র বলছি, সেটা হচ্ছে কি, প্রত্যেকটা একক একক ভেক্টরের সহগগুলারে স্কয়ার করে দাও, যোগ করে দাও। তাহলে প্রত্যেকটা সহগ যেটা আছে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার 2 স্কয়ার, এবং সিম্পলি যদি আমরা সেই মানগুলো দ্বারা ভাগ করতে পারি, তাহলে 2 বাই নিচের এই মানটা দেখবা রুট ওভার 4 4 8 1 9 3 হয়ে যাবে, 2 বাই 3 আই ক্যাপ, 1 বাই 3 জে ক্যাপ, 2 বাই 3 ঠিক। আমাদের টপিক 3 সেটা হচ্ছে ভেক্টর গুণন সংক্রান্ত। অ্যাকচুয়ালি ভেক্টর গুণনের আমরা ডট গুণনটা নিয়ে কাজ করব। টপিক 3 ডট গুণন। এটা চট্টগ্রামের জন্য ফরজ। ফরজ তরক করা যেমন হারাম, তুমি গুনাহগার হয়ে যাবা, এই টপিক তরক করা গুনাহগারের শামিল। কেন বলতেছি, কারণ তুমি যদি চিটাগাং এর কোশ্চেন দেখো, 10টা কোশ্চেন থেকে যদি চোখ বন্ধ করে 5টাকে পিক করো না, কোথা থেকে আসছে, খুব বেশি পরিমাণে দিচ্ছে স্যার। দেখো কি বলতেছে, খেয়াল করে দেখি, যদি আমার কাছে একটা ভেক্টর হয় এ ভেক্টর, ইজি ইজি আমরা যাই। এই ভেক্টরটা আমরা প্রকাশ করি এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে। এবং একটা ভেক্টর যদি হয় বি ভেক্টর, বি ভেক্টর প্রকাশ করি বি এক্স আই, বি ওয়াই জে, বি জেড কে। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মাঝখানে কিভাবে আমি ডট গুণন করতে পারি, ডট গুণন করতে পারি সিম্পল ভাবে। এ ভেক্টর ডট বি ভেক্টর। এখন কি তোমার আমি এত বোরিং কথাবার্তা বলবো, দুটি ভেক্টরকে গুণ করলে যদি গুণফল একটি স্কেলার রাশি হয়, তাকে স্কেলার গুণন বলে, তাকে আমরা ডট গুণন বলি, এগুলো দরকার নেই। ওকে ফাইন, তো চিন্তা করে দেখো কিভাবে ডট গুণন করা লাগে। সিম্পল, খুব ম্যানারটা খুব ইজি।
যে তুমি সিম্পলি আই ক্যাপের সহগগুলোর সাথে আই ক্যাপের সহগগুলা গুণ করবা, জে এর সাথে জে, কে এর সাথে কে। তাহলে সিম্পল হয়ে যাচ্ছে এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড। এটা হচ্ছে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের গুণন করার ভাবে আর কি, এ এর সাথে বি এর গুণন। হোয়াট ইফ আমার গুণনটা তাদের মধ্যবর্তী কোণের সাপেক্ষে করা লাগলো, অর্থাৎ এ এর সাথে বি এর গুণনের আরেকটা মেথড আমার কাছে আছে। সেটা হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণনের মান এ ডট বি হচ্ছে ভেক্টর দুটোর প্রত্যেকের মান, অর্থাৎ এ বি কস থিটার সমান। ওকে, যেখানে এ হচ্ছে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তো প্রশ্ন যদি কখনো বলে দেয় এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, থিটা নির্ণয় করো, তুমি সিম্পলি এই ফর্মুলাটা করবা, কজ ইনভার্স। ওপরে তুমি সিম্পলি ডট গুণনের মান বসাবা, নিচে তুমি সিম্পলি এ ভেক্টরের মান পৃথক পাবে, বি ভেক্টরের মান পৃথক পাবে। চট্টগ্রামে তো ক্যালকুলেটর আছেই, খুব ইজিলি আমরা এগুলো বের করে নিতে পারবো। একটু বলি, সেটা হচ্ছে তুমি একটু চিন্তা করে দেখো তো, দুটো ভেক্টরের মাঝখানে ডট গুণনের মান যদি কোনোভাবে শূন্য হয়ে যায়, তাহলে কি হইতাছে? এ ডট বি এর মান শূন্য হয়ে যাওয়া মানে বুঝাইতেছে, দেখো এ ডট বি এর মান শূন্য কখন হইতে পারে? যদি আমাদের মধ্যবর্তী কোণ কস থিটার মানটা শূন্যের সমান হয়। আর কস থিটা কত এর জন্য আমার তার ভ্যালু জিরোর সমান হচ্ছে? থিটার মান 90 ডিগ্রির জন্য। এটা অলমোস্ট সবাই জানে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা যদি 90 ডিগ্রির সমান হয়, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের সাথে লম্ব বরাবর থাকে। এই ছোট এই ফ্রি এমসিকিউ, এটা ফ্রি বলা উচিত, কারণ এই এমসিকিউটা পোলাপানরে স্যাররা ফ্রি দেয় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, যে কখন লম্ব হবে, কিভাবে সমান্তরাল হবে, এগুলো সবসময় ফ্রি এমসিকিউ। চলো একটা ফ্রি এমসিকিউ করি। প্রশ্নে বলা হইতেছে যে এ এর মানটা কত হইলে এ এবং বি পরস্পর লম্ব হবে। মাত্রই বলছি যে এ এবং বি যদি পরস্পর লম্ব হয় তাদের কি হবে? ডট গুণনের মানটা আমরা সিম্পলি পাওয়া যাব শূন্যের সমান। তাহলে সিম্পলি ডট গুণন করার মেথডও মাত্র শিখাইছি। আই এর সহগুলা গুণ করে ফেলো 2a, জে এর সহগুলা গুণ করে ফেলো 3 দুগুণে 6, রাইট? এই পুরোটার মান শূন্যের সমান হইলে এর মান হচ্ছে আমার -3। এরকম ভরপুর মিনিমাম যদি বলি চ্যাপ্টার থেকে এমসিকিউ আইসা থাকে ভেক্টর থেকে টোটাল বিগত 20 বছরে ধরো 40টা, তার মধ্যে এই লম্ব হবে কত হলে এটা আসছে 20টা। এত হিউজ পরিমাণে আসছে। তারপরে প্রশ্নে বলা হচ্ছে যে আমাকে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। কিভাবে আমরা এই কাজটা করতে পারি? আমরা চিন্তা করে নিতেছি এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। এ এবং বি এর মধ্যবর্তী কোণ নির্ণয়ের প্রসেস তো মাত্রই শিখাইলাম, যে cos থিটা ইকুয়ালস টু হচ্ছে উপরে তাদের ডট গুণনের মান বসাবা, নিচে প্রত্যেকটা ভেক্টরের ইন্ডিভিজুয়াল মান বসাবা। ওকে, তাহলে ভাই একটু চিন্তা করে দেখো তো, এ এবং বি যদি ডট গুণন করো, ঠান্ডা মাথায় চিন্তা করো, এই দুইটা ডট গুণনের মান উপরে কি বসাবা? যে মোটামুটি বোঝে সে বোঝে, যে বোঝে না তাকে বলি। সে হচ্ছে যে আই এর সহগ গুলা গুণ করতে হবে। এখানে আই এর সহগ নাই বি এর কাছে, অর্থাৎ শূন্য। তাহলে শূন্যের সাথে আই এর সহগ 1 গুণ করলে হয়ে যাচ্ছে শূন্য। দুইটার মধ্যে যে এর সহগ আছে, তাহলে এটার জে এর সহগ -1, এটা জে এর সহগ 1, তাহলে এটা হয়ে গেল -1। এটাতে কে এর সহগ আছে, এটাতে কে এর সহগ নাই মানে 0, তাহলে গুণ করলে দিয়ে হয়ে যাচ্ছে 0। ওকে, নিচে এ ভেক্টরের মান এটা হচ্ছে √2, বি ভেক্টরের মান এটা হচ্ছে √2। তাহলে আলটিমেটলি আমার ভ্যালুটা হইতাছে -12। cos থিতার মান যদি -12 হয়, থিতার ভ্যালু হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। আমার মনে হয় সিইউ এমন একটা ইউনিভার্সিটি যেখানে ওনারা ক্যালকুলেটর দিয়ে ভুল করছে, কারণ ক্যালকুলেটর থেকে হাতে করলে আরো ফাস্ট করা যায় ম্যাথ। আরেকটা ফ্রি এমসিকিউ, ফ্রি বলার কারণ তো বোঝোই, বলতেছে এফ এবং আর এর মাঝখানে ডট গুণন করো। তুমি যদি ডট গুণন করতে যাও, একটু আগের কথা আবারও, আমরা সিম্পলি এফ ডট আর করবো। একেবারে সহগুলা গুণ করলে 6 এবং 8 এর গুণফল 6 × 8 48। যে ক্যাপের সহগ দুইটার মধ্যে নাই, যদি যে ক্যাপের সহগ দুইটার মধ্যে না থাকে 0, কে ক্যাপের সহগ দুইটার মধ্যে নাই, তো কি হয়ে গেছে 0। আলটিমেটলি বাকি দুইটা পার্ট হয়ে গেছে 0। এটার উত্তর হচ্ছে 48। দুইটা ভেক্টরের গুণনের ফলে যদি প্রাপ্ত গুণফলটা একটা ভেক্টর রাশি হয়, তাদেরকে আমরা বলতেছি ভেক্টর রাশির ভেক্টর গুণন, বা ইন আদার ওয়ার্ডস ক্রস গুণন। ক্রস গুণন করার মেথড হচ্ছে এই দুইটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর তুমি যদি এখানে ক্রস গুণন করো, ক্রস গুণনের মান হচ্ছে এ বি সাইন থিটার সমান, অর্থাৎ ভেক্টর রাশিদের মধ্যবর্তী কোণের এটা হচ্ছে থিটা। এবং ক্রস গুণনের ফলে যেহেতু একটা ভেক্টর রাশি পাওয়া যাচ্ছে, সেটা যদি একটা মান থাকে, এটা দিক কত থাকবে, সেই দিকটা হচ্ছে এটাকে। ওকে বলাবান। তো এটাকে বের করার জন্য একটু হয়তো কনফিউশন লাগে, এক সেকেন্ড একটু বলে দেই। সেটা হচ্ছে যে দুইটা ভেক্টরের মাঝখানে গুণন করবা, ধরো এ এবং বি এর মাঝখানে গুণনটা করতেছো, তাহলে সিম্পলি তুমি ডান হাতের এই চারটা আঙ্গুলকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাইলে বৃদ্ধাঙ্গুলিটা যে দিকে নির্দেশ করে সেটা ক্রস গুণনের দিক নির্দেশ করে। ওকে, ভিডিওটা পজ করে প্রয়োজন একবার দেখে নাও। প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে এই চারটা আঙ্গুলটা ঘোরাচ্ছ,
যদি আমি কালো গুণ নীল করি, তাহলে কালো থেকে নীলের দিকে যদি হাতটাকে ঘুরাই, বৃদ্ধাঙ্গুলি আপার ডিরেকশনকে ফলো করতেছে। দ্যাট মিনস এ ক্রস বি বা কালো গুণ নীলের দিক হচ্ছে আপার ডিরেকশন, উপরের দিকে। যদি নীল গুণ কালো করতে থাকি, উল্টা দিকে হাতটা ঘোরাইলে বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে যাবে, অর্থাৎ লোয়ার ডিরেকশন, ভূমি বরাবর নির্দেশ করতেছে। অর্থাৎ সেক্ষেত্রে ক্রস গুণনের দিক উল্টো দিকে। ওকে, তাহলে এটা হচ্ছে ক্রস গুণনের দিক নির্ণয়। ঠিক আছে। আর আমি যদি এখানে কখনো এ এবং বি ভেক্টরের ক্রস গুণন করতে যাই, ধরো এ ভেক্টরের মান দেওয়া আছে, বি ভেক্টরের মান দেওয়া আছে, সে ক্রস গুণন করার উপায় হচ্ছে সিম্পল, নির্ণায়কের মাধ্যমে করা লাগে। প্রথম যে ভেক্টরটা গুণ করব তার আই জে কে সহ দ্বিতীয় ভেক্টরটার আই জে কে সহ বসায় দিলে হয়ে যেতেছে। দুইটা ভেক্টরের ক্রস গুণনের মান যদি সামহাও শূন্য হয়ে যায়, তাহলে সাইন থিটার মানটা কত হচ্ছে? শূন্য। অর্থাৎ সেক্ষেত্রে থিটার ভ্যালু 0 ডিগ্রি হয়ে যেতেছে। দ্যাট মিনস ভেক্টর দ্বয় পরস্পর কি হয়ে যেতেছে? আমাদের সমান্তরাল হয়ে যেতেছে। দুইটা ভেক্টর সমান্তরাল হয়ে যাওয়া মানে আমাদের আই ক্যাপের সহগগুলো অর্থাৎ এ এক্স বাই বি এক্স, জে ক্যাপের সহগগুলা এ ওয়াই বাই বি ওয়াই, কে ক্যাপের সহগগুলা এ জেড বাই বি জেড, প্রত্যেকটার অনুপাত কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এই ছোট এই ফর্মুলাটা খুবই পাওয়ারফুল এমসিকিউ অ্যানালাইসিসের জন্য। মাত্র যে কলম দিয়ে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, এই জিনিসটাই আসতেছে, খেয়াল করো। প্রশ্নে বলা হচ্ছে যে সি ভেক্টর যদি এ ক্রস বি এর ডিরেকশন হয়, ডি যদি বি ক্রস এর ডিরেকশন হয়, তাহলে পরস্পর তাদের মধ্যবর্তী কোণ কত? একটু এখানে বললাম। ধরো কালোটা হচ্ছে এ, নীলটা হচ্ছে বি, তাহলে এ ক্রস বি এর ডিরেকশন লম্ব বরাবর উপরে, বি ক্রস এর ডিরেকশন লম্ব বরাবর নিচে। তাহলে একটা ডিরেকশন লম্ব বরাবর উপরে যাইতেছে, একটা লম্ব বরাবর নিচে যাইতেছে, মধ্যবর্তী কোণ কত হয়ে যেতেছে? 180 হইতেছে না? চিন্তা করে দেখো তো, একটা যেতেছে লম্ব বরাবর উপরে, একটা যেতেছে লম্ব বরাবর নিচে, তারা পরস্পরটা সরল রেখা তৈরি করতেছে। বা এভাবে বলতে পারি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ ক্রস বি এর ডিরেকশন যদি উপরের দিকে হয়, বি ক্রস এর ডিরেকশন হবে নিচের দিকে, তাহলে আলটিমেটলি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়ে দাঁড়াচ্ছে? এই প্রশ্নে বলা হচ্ছে যে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। সমান্তরাল হওয়ার কনসেপ্ট আমরা জানি যে আই এবং জে কে তাদের সহগগুলোর অনুপাত কি হবে? সমান হবে। তো যেহেতু সমান্তরাল বলছে, তাহলে সিম্পলি বলতে পারি 5/15 ইকুয়ালস টু 2/m ইকুয়ালস টু 3/9। তাহলে যে কোনো দুইটা নিয়ে কাজ করো, প্রথম দুইটা নিয়ে যদি কাজ করে ফেলি, তাহলে পাচ্ছি 1/3 ইকুয়ালস টু হচ্ছে 2/m। m এর মান হচ্ছে 6, অর্থাৎ m এর মান 6 হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। এই প্রশ্নে বলা হচ্ছে যে দুইটা ভেক্টরের ক্ষেত্রে যদি তাদের যোগফলের মান এবং বিয়োগফলের মান পরস্পর সমান হয়, তাদের মধ্যবর্তী কোণের মান কত? খুব সিম্পলি কোয়াইট ভাবে চিন্তা করতে পারো, যোগফলের মান এবং বিয়োগফলের মান সমান হইতেছে, তাহলে যোগফলের ভ্যালুটা বসায় দেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস কত রে? আলফা। বিয়োগফল মানে যদি বসায় দেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আজকের প্রথম ক্লাসে আমি বুঝাইছিলাম যে দুইটা ভেক্টরের মাঝখানে বিয়োগ পসিবল না, তাই এ এর সাথে মাইনাস বিটা যোগ করা লাগে। সেক্ষেত্রে মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 মাইনাস আলফা হয়ে যায়, বা 180 মাইনাস আলফা হচ্ছে মাইনাস 2ab কস আলফার সমান। তাহলে দুই পাশ থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা দিলে তুমি মাইনাস 2ab কজ আলফাটাকে বামে আনলে এটা হয়ে যাবে 4ab কজ আলফা ইকুয়ালস টু 0। আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন ভাইয়া পরীক্ষায় কি আমি এইসব করব? না, নেভার। তুমি এটা ডিরেক্ট মাথায় গেঁথে নিবা যে ভেক্টরের যোগফলের মান এবং বিয়োগফলের মান তখনই সমান হবে যখন মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান থিটা আলফা ইকুয়ালস টু হয়ে যাবে পাই/2 বা 90 সমান। ঠিক আছে। চট্টগ্রামের 24-25 যে প্রশ্নটা একদম রিসেন্ট, গত বছর আসছে যে প্রশ্নটা, সেটা বলছে যে দুইটা ভেক্টরের স্কেলার গুণনের মান এটা, ভেক্টর গুণনের মান এটা হলে মধ্যবর্তী কোণের মান কত? চিন্তা করে দেখো, স্কেলার গুণনের মান হচ্ছে আমার এ বি কস থিটা, সেটা হচ্ছে 20। ভেক্টর গুণের মান হচ্ছে এ বি সাইন থিটা, কেবল মান সেটা হচ্ছে 6√2। তাহলে আমরা যদি সিম্পল ভাবে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে ফেলি, তাহলে আমরা পাচ্ছি tan থিটা ইকুয়ালস টু ওপরে 6√2 নিচে 20। যেহেতু সিইউ তে ক্যালকুলেটর অ্যালাউড, তাহলে আমরা ক্যালকুলেটরে চাপ দিলে এটা থিটার মানটা যা আসে। ভেক্টর থেকে আসা চারটা ইম্পর্টেন্ট টপিক। ফার্স্টে লব্ধি আয়তকার ভেক্টর অর্থাৎ আই জে কে, যেখান থেকে আমি সমান্তরাল ভেক্টর নির্ণয় করা শেখাচ্ছি, ভেক্টরের মান নির্ণয় করা শেখাচ্ছি। ভেক্টরের গুণনের দুইটা টপিক রাখছি, ক্রস গুণন এবং ডট গুণন। এই চারটা টপিক, মোট 100 টপিক দিব বলছিলাম, এখানে চারটা টপিক ক্লিয়ার হয়েছে, রেস্ট টু গো। টপিক 5 যেটা হচ্ছে নিউটনের সূত্র সংক্রান্ত। নিউটনের সূত্রের কথা কে না জানি, আমরা সবাই জানি। নিউটনের ফার্স্ট ল যেটা দিছিল, কে কে দিছিল, থিওরিটিক্যাল কথাবার্তা জেনে নেবেন। জড়তার ধারণা দিছেন, রাইট? বলের ধারণা দিছেন, এন্ড বলের পরিমাণ জানা যাচ্ছে নিউটনের সেকেন্ড ল অনুসারে। সেকেন্ড লতে তিনি আমাদের জানাইলেন, সেকেন্ড ল সেটা হচ্ছে কোন একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তারপর প্রযুক্ত বলের সমানুপাতিক। F ইকুয়ালস টু হচ্ছে dp/dt যদি আমি ক্ষুদ্রতেই ক্ষুদ্র পরিবর্তন করি, অথবা F ইকুয়ালস টু del p/dt
ডেল টি। ওকে, প্রযুক্ত মোট বলের পরিমাণ এফ নেট। যদি বস্তুর ভর ধ্রুব থাকে, ইফ এম ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা বলতে পারি এফ নেট এটা হচ্ছে আমার এম এর সমান। ওকে, ঠিকঠাক। তো এই এক ফর্মুলা দিয়ে আমরা অধিকাংশ ম্যাথ ফেলে দিতে পারি, হয়ে যায় আমাদের এক ফর্মুলা, জাস্ট এটা মাথায় রাখতে পারলে এফ নেট ইকুয়াল টু এম এ। ঠিক আছে। থার্ড ল আমাদের কি বলতেছে? থার্ড ল আমাদের বলতেছে, খুব সিম্পল ভাবে মাথায় রাখবে, থার্ড ল আমাদের বলতেছে কোন দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়ারত ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান। একটা ইনফরমেশন একটু গেঁথে নাও ফার্স্টে। ক্রিয়া প্রতিক্রিয়া বল দুইটা ডিফারেন্ট অবজেক্টের উপর ক্রিয়া করে, দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করবে। একই বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া বল ক্রিয়া করে না, দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া বল ক্রিয়া করে। সেকেন্ডলি, ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ আলফার মান সবসময় 180 ডিগ্রি। ওকে, এটা এগ্রি করছে আসা প্রশ্ন, ক্রিয়া প্রতিক্রিয়া মধ্যবর্তী কোণ কত? ঠিক আছে। থার্ডলি, সেটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের লব্ধি বের করা পসিবল না, কারণ লব্ধি বের করার জন্য তাদেরকে একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়ারত থাকতে হয়। যেহেতু তারা দুটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়ারত, দ্যাট মিনস তাদের কোনো প্রকার লব্ধি হবে না। শর্ট শর্টকাট। এইবার আমরা যদি একটু সামনে ডিপারের দিকে যাই, সেটা হচ্ছে এই এফ নেট ইকুয়াল টু এম এ, এটার বিভিন্ন ফেস আমাদের দেখতে হইতে পারে, কয়েকটা ছোট ছোট কেস বের করে ফেলতে পারি। যে কেসটা সেটা হচ্ছে, চিন্তা করে দেখো, কোন একটা বস্তু, নির্দিষ্ট এম ভরের একটা বস্তু আছে, নির্দিষ্ট ভরের বস্তুটাকে তুমি সুন্দর মতো টেনে নিয়ে যাচ্ছ এফ বলের ক্রিয়ায়। তাহলে এই এফ বলের ক্রিয়ায় তুমি বস্তুটা টেনে নাও, বস্তুটা যেদিকে গতিশীল হবে, গতির বিপরীতে এটা সিম্পল কি থাকবে? ঘর্ষণ বল এফ থাকবে। তাহলে এখানে ক্রিয়াশীল লব্ধি বল সেটা হচ্ছে এফ নেট, বস্তুটার ভর এবং ত্বরণের গুণফলের সমান। এখানে নেট ফোর্সেসটা কি হবে? সামনের দিকে এটা প্রযুক্ত বল, পিছনের দিকে এটা বাধাদানকারী বল, এটা হয়ে যাবে এফ মাইনাস এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এ ইকুয়ালস টু থাকতেছে আমাদের এফ মাইনাস ঘর্ষণ বল এফ ইন্টু এম। রাইট? এটা একটা সহজ প্রশ্ন বা সহজ একটা কেস ছিল। এখানে একটু জটিল করা যেতে পারে। কেমন? তুমি তো জানো ঘর্ষণ বল এফ, এটা যদি প্রশ্নে দেওয়া না থাকে, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে। ঘর্ষণ গুণাঙ্ক কি ছিল? ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়ালস টু হচ্ছে এফ বাই আর। কোন একটা তলের ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাত কে আমরা ঘর্ষণ গুণাঙ্ক মিউ দ্বারা প্রকাশ করি। অর্থাৎ আমি সিম্পলি চাইলে বলতে পারি এফ ইকুয়ালস টু হচ্ছে মিউ ইন্টু আর। কখনো কখনো প্রশ্নে এফ এর পরিবর্তে মিউ দিয়ে দেয়, সেক্ষেত্রে তুমি এফ মাইনাস মিউ ইন্টু আর দ্বারাও ম্যাথ করতে পারো। ঠিকঠাক। তাহলে ওপরের দুইটাই প্রযোজ্য হইতেছে আমার ক্ষেত্রে, দুইটাকে আমি মনে রাখতে পারি। কেস দুইয়ে কি হইতে পারে? কেস দুই হইতে পারে, কোন একটা তলের ওপর একটা বস্তু আছে, এই বস্তুটাকে কেউ একজন আনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে, ধরো থিটা পরিমাণ কোণে টেনে নিয়ে যাচ্ছে, এবং একইভাবে বলে দিল ঘর্ষণ গুণাঙ্ক মিউর মান হলে বস্তুর উপর প্রযুক্ত ত্বরণের মানটা নির্ণয় করে দেখা। ওকে, তো এগুলো প্রশ্নের মান দেওয়া থাকবে, বলবে যে ধরো 50 নিউটন বল 30 ডিগ্রি কোণে টানা হচ্ছে, কি করবা সেক্ষেত্রে? তো চিন্তা করে দেখো, আমার এই ক্ষেত্রে বস্তুটা গতিশীল হচ্ছে সামনের দিকে, যদি সে সামনের দিকে গতিশীল হয়, তাহলে সামনের দিকে এফ এর উপাংশ হচ্ছে এফ কস থিটা। রাইট, কেমন? তুমি একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তুমি জানো এফ এর সামনের উপাংশ হচ্ছে এফ কস থিটা। স্যার আমি তো জানি না। মেনে নে, যেটার সাথে থিতা সেটার সাথে কস, যেটার সাথে থিতা নাই সেটার সাথে সাইন। ওকে, তাহলে চিন্তা করে দেখ পিছন দিকে একটা কি আছে, সেটা হচ্ছে ঘর্ষণ বল স্মল এফ। তাহলে আমি এখানে বলতে পারি নেট ফোর্স এফ নেট ইকুয়ালস টু কি হয়ে যাবে রে? ভর ইনটু ত্বরণ। ত্বরণ এ ইকুয়ালস টু হচ্ছে ওপরের নেট ফোর্স, মানে সামনের দিকে নিচ্ছে আমাকে এফ কস থিতা, এবং বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাকে পিছনের দিকে ঘর্ষণ বল স্মল এফ। তাহলে এটাই তো আমার নেট ফোর্সের মান। তাহলে এই স্মল এফ এর পরিবর্তে আপনি না একটু আগেই লেখলেন, অর্থাৎ কেস ওয়ানে একটু লিখে দেখাইছেন, এটা হচ্ছে মিউ ইন্টু আর হইতে পারে। সেক্ষেত্রে তুমি চাইলে মিউ এর মান বসায় ম্যাথ করে ফেলতে পারো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। পরের কেসে আমরা লিফটের কিছু ম্যাথ দেখতে পারি, আসে ফেমাস লেভেলে আসে। সেটা হচ্ছে একটা অ্যাম্বরের লিফট আছে, যার ওজন পৃথিবীর সেন্টার বরাবর এমজি আছে। লিফটটা যদি উপরের দিকে এ ত্বরণে গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে লিফটের উপর টান বল টি এর মান কত? যদি এ ত্বরণের নিচের দিকে গতিশীল হয়, সেক্ষেত্রে টান বল টি এর মান কত? দেখো, আমরা যদি দেখি সে যদি ঊর্ধ্বমুখী গতিশীল হয়, ঊর্ধ্বমুখী টোটাল লব্ধি বলের মান কত? এফ নেট ইকুয়ালস টু কি হওয়ার কথা? এম ইন্টু এ হওয়ার কথা। ঊর্ধ্বমুখী টোটাল লব্ধি বল হচ্ছে, উপরের দিকে একটা টান বল আছে টি, মোটর কর্তৃক টানতেছে, নিচের দিকে একটা ওজন আছে এমজি। তাহলে আমি সিম্পলি বলতে পারি যে আমার টান বল টি মাইনাস এমজি ইকুয়ালস টু হচ্ছে এম এ। তাহলে বলতে পারি টি ইকুয়ালস টু হচ্ছে এম জি প্লাস এম এ বা এম জি প্লাস এ। এটা বলা যেতে পারে। চিন্তা করেন তো ভাইয়া, সেটা যদি লিফটটা উপরের দিকে গতিশীল না হইয়া নিচের দিকে গতিশীল হইতো, সেক্ষেত্রে নিচের দিকে গতিশীল হইতে গেলে আমার লব্ধি বলের মান অবশ্যই টি থেকে এমজির মানটা বেশি হয়ে যেত। আমি তখন বলতাম এমজি মাইনাস টি ইকুয়ালস টু এম এ, অর্থাৎ সেক্ষেত্রে টি এর মধ্যে একটা মাইনাস এসে পড়তো, এম জি মাইনাস এ। তাহলে আমি সিম্পলি একটা ট্রিক শিখাই দিতে পারি।
যদি ওয়াই অ্যাক্সিস বরাবর পজিটিভ দিকে যায় অর্থাৎ উপরের দিকে যায়, সূত্রে প্লাস। ওয়াই অ্যাক্সিস বরাবর নেগেটিভ দিকে যায় অর্থাৎ নিচের দিকে নামে, সূত্রে একটা মাইনাস হয়ে যাবে। সিম্পল। লিফটের টান বল। আর যদি লিফট সমবেগে গতিশীল হয় সেক্ষেত্রে তো এর কোনো মানই নাই। সমবেগে বস্তুর গতিশীল হলে ত্বরণের মান থাকে না। সেক্ষেত্রে টি আর এম জি সমান কথা হয়ে গেছে। যে কেসগুলো আলোচনা করছি আর আন্ডার যদি প্রবলেম দেখি, এই প্রবলেমটা এগ্রি গুচ্ছে আসছে বেশি বসে। বলতেছে কোন একটা বস্তুর উপর যদি 20 নিউটন পরিমাণ না 200 নিউটন পরিমাণ বল প্রয়োগ করা হয় আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, সেটার সামনের দিকে গতিশীল বলের মানটা কত? কারণ তুমি তো জানো 200 নিউটন বলের পুরাটা বস্তুটাকে সামনের দিকে নিবে না। তো সেক্ষেত্রে সামনের দিকে গতিশীল বলের মান সেটা হয়ে গেছে 200 cos 60, বা আমরা জানি cos 60 এর মান হাফ, এটা হয়ে যাবে 100 নিউটন। এটা একটু বেশি পাঞ্চা হয়ে গেছে, একটু মানে মির্চার হালি। সেটা হচ্ছে যদি তার বিপরীত দিকে আমি যদি বলে দিই তলের ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান হচ্ছে 0.1, তাহলে আপনি আমাকে একটু জানিয়ে দেন এই বস্তুটা 200 নিউটন বলের ক্রিয়ায় কত ত্বরণে গতিশীল হবে। তাহলে সিম্পলি তোমরা তো পারো, তাই পজ করো, ট্রাই করো। ওকে, আমি করে দিই। তাহলে দেখো বস্তুটা সামনের দিকে 100 নিউটন বলের ক্রিয়া যাচ্ছে, পিছনের দিকে তার একটা ঘর্ষণ বল আছে এফ, যেটার মান হচ্ছে মিউ ইন্টু আর এর সমান। ঠিক। তাহলে আমরা চিন্তা করতে পারি ত্বরণ এফ নেট ইকুয়ালস টু কি ছিল, বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে ত্বরণ এ ইকুয়ালস টু হচ্ছে উপরে এফ নেট, নিচে হয়ে যাবে বস্তুর ভর। রাইট, ফার্স্ট হচ্ছে পারতেছি। তাহলে এফ নেট মানে কি, সামনের দিকে 100 নিউটন বল, পিছনের দিকে বাধা হিসেবে মিউ ইন্টু আর, অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক মিউ এবং প্রতিক্রিয়া বল আর। যেই ভুলটা সবাই এখানে করতে যাবে সেটা হচ্ছে ভাইয়া, নিচের দিকে বস্তুর জন্য আপনার এমজি বল ক্রিয়া করতেছে, উপরের দিকে তলের অবিলম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল আর ক্রিয়া করতেছে, তাহলে মনে হয় এখানে আর ইকুয়াল টু এমজি হয়ে যাবে। আরে চিন্তা করে দেখ না, এই 200 নিউটনের একটা উপাংশ যদি সামনের দিকে ক্রিয়া করে, 200 একটা উপাংশ কি ঊর্ধ্বমুখীও ক্রিয়া করবে না? সেটা কি 200 সাইন 60 হবে না? বল, 200 নিউটনের একটা আনুভূমিক উপাংশ আছে, এটা উলম্ব উপাংশটা আছে। উলম্ব উপাংশটা উপরে হচ্ছে প্লাস 200 সাইন 60। দ্যাট মিন্স উপরের দিকে টোটাল ফোর্সেস 200 এর উপরের দিকে 200 এর সাইন উপাংশ এবং আর প্রতিক্রিয়া বল, নিচের দিকে ওজন এমজি, এই দুইটা পরস্পর কি করতেছে, ব্যালেন্স করতেছে। আলটিমেটলি এখানে আর এর মান হচ্ছে এমজি মাইনাস 200 সাইন 60। ধরে নাও বস্তুর ভর কিছুটা দিয়ে দিবে তোমাকে পরীক্ষায়, ধরো 2 কেজি ভরের বস্তু, এম এর মান বসিয়ে আর এর মানটা পৃথক করে নিয়ে আসবা। মিউ এর মান 0.1 ছিল যেটা, সেটার মান যেখানে বসায় দাও, তাহলে আমার একটা ত্বরণের মান চলে আসতে পারে। ঠিক আছে। সিও ফিজিক্স এবং এগ্রি ফিজিক্স কিন্তু সমান না বলা আমার। এগ্রি ফিজিক্সে একদম ওই যে সিওর মতো জিজ্ঞাসা করবে রৈখিক বেগ কৌণিক বেগের সম্পর্ক নির্ধারণ করো। নো, একটু টপ লেভেলের প্রশ্ন আসতে পারে, একটু শিখি না, সমস্যা কি? এটা কেস 2 এর একটা অঙ্ক ছিল। এরকম ছোট ছোট অঙ্কগুলো আমরা সলভ করবো, রাইট? যদি পরের প্রশ্নটা দেখি, প্রশ্নে বলা হচ্ছে 200 কেজি ভরের একটা গাড়ি 30 মিটার/সেকেন্ড বেগে চলতেছিল, গাড়িটাকে ব্রেকের সাহায্যে 20 মিটার দূরত্বে থামিয়ে দেওয়া হয়েছে। বাধাজনিত বলের মান কত, ব্রেক জনিত বলের মানটা কত? তাহলে চিন্তা করে দেখেন ভাই, এফ ইকুয়ালস টু হচ্ছে বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। এই ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, যেহেতু সময় দেয় নাই তাহলে আমরা ইকুয়েশন ইউজ করতে পারি। আদি বেগ 30 আছে, বস্তুটা থেমে গেছে, শেষ বেগ 0, তাহলে আমরা বলতে পারি যে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই টোয়াইস এস। ঠিক, আমি মড 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 ভ্যালু নিয়ে কাজ করতেছি। আলটিমেটলি 200 ইন্টু বস্তুর আদি বেগ ছিল 30 স্কোয়ার 0, দূরত্বের পরিমাণ ছিল 20, তাহলে কত সহজে করা যেতেছে, 20 ইন্টু 10, ওকে, 5, 5 ইন্টু 900, ঠিক না রে? 5 9 4500 নিউটন পরিমাণ বাধানকারী বল ছিল। কেউ যদি এখানে ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার না করে ভাইয়া ভি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার করো, সামনে একটা মাইনাস আসবে, মাইনাসটা বাধানকারী বলকে নির্দেশ করবে। ওকে, এম ভরের একটা গাড়িকে যদি একটা ট্রাকের সাহায্যে টানা হয়, তাহলে এফ পরিমাণ বল প্রযুক্ত হয়, তাহলে সেই ট্রাকের উপর ত্বরণ কত? মানে একটা ট্রাকের ভর দিছে, প্রযুক্ত বল দিয়া ত্বরণ বের করতে বলছে। আমি কি আসলে অ্যাডমিশনে ফিজিক্স করাইতেছি? এটা 9 এর ফিজিক্স। ভূমির সাথে থিতা কোণে আনত একটা তলে একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে, একটা আনত তল তো, এম ভরের বস্তুটাকে রেখে দিলাম, তাহলে বস্তুটা অবশ্যই এখানে স্টেবল থাকবে না, বস্তুটা গড়িয়ে নিচের দিকে পড়তেছে। কেন বস্তুটা গড়িয়ে পড়তেছে, সেটা হচ্ছে বস্তুটার ওজনের একটা এমজি উপাংশ, এমজি তো পুরোটা থাকতেছে সেন্টার বরাবর, বস্তুটার তলের একটা অবিলম্ব প্রতিক্রিয়া বল থাকে, বলা পান তোরা শিখা উচিত এগুলা, প্রতিক্রিয়া বল তলের লম্ব বরাবর হয়, ওজন সেন্টার বরাবর হয়। তো চিন্তা করে দেখেন ভাইয়া, প্রতিক্রিয়া বলের বিপরীতে যদি আমি একটা রেখা টানি, অর্থাৎ আর কে যদি সমানভাবে বর্ধিত করে দেই,
তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিতা হয়, এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে? থিতা। তাহলে mg এর একটা উপাংশ দিকে হচ্ছে mg cos থিতা, আমার দরকার নাই সেটা। mg এর একটা উপাংশ লম্ব বরাবর আছে, এটা কি রে? mg sin থিতা, এটা দরকার। অর্থাৎ এই যে বস্তুটার উপর একটা ফোর্স mg sin থিতা প্রযুক্ত হচ্ছে, সেই mg sin থিতা ফোর্সটাই বস্তুটাকে মূলত নিচের দিকে নামে আনানোর জন্য দায়ী। কোন একটা বস্তুর উপর প্রযুক্ত মোট বল F ইকুয়ালস টু কি হবে? বস্তুর ভর ইনটু ত্বরণ mg sin থিতা। তাহলে আমি বলতে পারি গ্র্যাভিটির এই সাইন উপাংশটাই অ্যাকচুয়ালি আনত তলে কোন একটা বস্তুর উপর কার্যকর ত্বরণ হিসেবে কাজ করে। দেখো, বলের ঘাত মানে কি? তার আগে বলে নেই সূত্র উল্টা করে। ঘাত বল মানে হচ্ছে কোন একটা বস্তুর উপর যদি স্বল্প সময় অধিক মানের বল ক্রিয়া করে, লাইক হাতুড়ি দ্বারা প্যারকের আঘাত, ব্যাট দ্বারা বলের আঘাত, বন্দুকের গুলি নির্গত হওয়া, ইটিসি ইটিসি। এটা জানিস তোরা? তো আমার লাগবে বলের ঘাত। বলের ঘাত হচ্ছে কোন একটা বস্তুর উপর বলের মান এবং তার ক্রিয়াকালের গুণফল F ইন্টু টি, এটাকে একসাথে আমরা বলি বলের ঘাত যে, যেটা পরবর্তীতে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার m ডেল v এর সমান হয়ে যায়। রাইট? আচ্ছা, এটা থেকে প্রচুর প্রশ্ন আসে, মেলা প্রশ্ন সলভ করবো আমি। তার আগে বলে নেই, ভরবেগের সমকোষীয় সূত্র হচ্ছে কোন একটা বস্তু ঠিক আদি ভরবেগ, ইনিশিয়াল ভরবেগ, আদি মোট ভরবেগ, তার শেষ মোট ভরবেগ পি এফ এর সমান হবে কখন? যদি বস্তুর উপর বাহ্যিক কোনো প্রকার ফোর্সেস অ্যাপ্লাই না হয়। সিইউ এবং এগ্রি ফিজিক্স এর লেগা তোমার এই জিনিস না বুঝলেও চলে বাবা, তুমি যে সিম্পলি বুঝো যে আদি মোট ভরবেগ আর শেষ মোট ভরবেগ যদি কাম সারলামো, আরো বোঝা লাগবে না, একটু সহজ করে দেই। তুমি বেসিক্যালি এখান থেকে ওই যে রাইফেল সংক্রান্ত ম্যাথ গুলো আছে না, রাইফেলের ম্যাথ গুলা করলেই হবে। বন্দুকের পশ্চাৎ বেগ কত, এরকম ছোটখাটো প্রশ্ন করলে হচ্ছে। পরের প্রশ্ন বলতেছে কোন একটা বস্তুর উপর যদি আমি 5 নিউটন পরিমাণ বল 6 সেকেন্ড যাবত ক্রিয়া করি, বস্তুর ভরবেগের পরিবর্তন কত? হোয়াট ইজ ইট? ভরবেগের পরিবর্তনে ভর দেয় নাই, ব্যাগ দেয় নাই, পারা যায় তো। আমরা জানি তার বলের ঘাত যে F ইন্টু টি, সেটাই তো হচ্ছে তার ভরবেগের পরিবর্তনের সমান m ইন্টু ডেল ভি এর সমান। তাহলে আপনি বলের ঘাত মান বের করেন আর ভরবেগের পরিবর্তন বের করেন, একই শব্দ নিয়ে বোঝাচ্ছে। যেহেতু 5 নিউটন পরিমাণ বল 6 সেকেন্ড যাবত ক্রিয়া করছে, তাহলে 5 6 হচ্ছে 30 নিউটন সেকেন্ড বলের ঘাতের মান, যেটা পরবর্তীতে ভরবেগের পরিবর্তনের হারেরও সমান। আলটিমেটলি এর উত্তর হচ্ছে 30 কেজি মিটার পার সেকেন্ড। সিমিলার এই প্রশ্নটারে হালকা একটু কষা মজা করছে। বলতেছে যে এই বস্তুটার ভর দিয়ে দিচ্ছে, তো 6 কেজি ভরের একটা বস্তুর ওপর 5 নিউটন বলের পরিবর্তে বলতেছে 6 সেকেন্ড যাবত সময়ের মানটা সেম রাখছে, 2 নিউটন পরিমাণ বল প্রয়োগ করলে তার বেগের পরিবর্তন কত? অর্থাৎ সিও 15 16 এর ফিজিক্স হয়তো বা সেটা 15 থেকে আসছিল, সেই ফিজিক্সটাকে হালকা একটু ঘষা দিছে। অর্থাৎ একটু ভর বসাইছে যে 6 কেজি ভরের বস্তু, সময়ের মানও তারা চেঞ্জ করে নাই, কেমন অলস ছিল তারা, এবং বলের পরিমাণ একটু কমায়া 2 নিউটন দিয়ে দিচ্ছে। তাহলে বলতেছে বেগের পরিবর্তন কত? তুমি চিন্তা করে দেখো, বেগের পরিবর্তন ডেল ভি ইকুয়ালস টু কি হবে? উপর হচ্ছে এফ ইন্টু টি, নিচে হচ্ছে ভরের মান এম। তাহলে নিচে হচ্ছে 6 কেজি ভর, উপর হচ্ছে ফোর্স হচ্ছে 2 নিউটন ইন্টু 6 সেকেন্ড, 6 6 কাটা দিলে বেগের পরিবর্তন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। জি, এই টাইপের প্রশ্ন চট্টগ্রামে আসে। স্টিল তঙ্গ অভিযোগ, চান্স হচ্ছে না। আর কি করতো? খাওয়াই দিত। আমার যে টপিক 7 সেটা হচ্ছে বৃত্তাকার গতিশীল সংক্রান্ত। অর্থাৎ কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, রাইট, কৌণিক ভরবেগ, এই সবগুলো জিনিসপাতি আসতেছে। কিন্তু ছোট করে বোঝায় দেই যে বৃত্তাকার গতিতে তোমাকে যখন কোন একটা জিনিসের রৈখিক অবস্থানের সাথে কৌণিক অবস্থানের সম্পর্ক নির্ধারণ করতে বলবে, তুমি খুব সহজে কাজ করে ফেলতে পারো। রৈখিক অবস্থায় বেগ ভি, ত্বরণ এ, সরণ এস, রৈখিক অবস্থায় ভরবেগ পি, রাইট? দিস ইজ ইট। এম হচ্ছে ভর হচ্ছে এম। কৌণিক অবস্থায় সেটা ব্যাগ হয়ে যাচ্ছে ওমেগা, ত্বরণ হচ্ছে আলফা, থিটা, এল, আই। জানো তো কৌণিক অবস্থায় ভর হয়ে যাচ্ছে জড়তা ভ্রামক আই এর সমান। তাহলে চিন্তা করে দেখেন ভাইয়া, রৈখিক এবং কৌণিক ব্যাগের মাঝে সম্পর্ক করার জন্য রৈখিক ব্যাগ ইকুয়ালস টু আর ইন্টু কৌণিক ব্যাগ, রৈখিক ত্বরণ এ ইকুয়ালস টু আর ইন্টু কৌণিক ত্বরণ, এস ইকুয়াল টু রৈখিক সরণ এস ইকুয়ালস টু আর ইন্টু কৌণিক সরণ। পি এর ক্ষেত্রে একটু উল্টো হয়ে গেছে, যে এল ইকুয়ালস টু হচ্ছে, অর্থাৎ কৌণিক ভরবেগ এল ইকুয়ালস টু হচ্ছে আর ইন্টু রৈখিক ভরবেগ পি, এবং আই জন্য এম ইন্টু আর স্কয়ার, কৌণিক ভর আই ইকুয়ালস টু এম আর স্কয়ার। এটা যদি বলে রাখে সেটা ভালো, যে রৈখিক অবস্থায় যদি ফোর্স হয় এফ, কৌণিক অবস্থায় সেটা হয় টর্ক। টর্কের সাথে এফ এর সম্পর্ক হচ্ছে টাও ইকুয়ালস টু আর এফ। সাইন থিটা আছে তোমাদের বেলায়, থিটার মান ম্যাক্সিমাম 90 ডিগ্রি, অঙ্কগুলাই আসে। এগুলো ছিল একটা কুইক শর্ট। তাহলে আমরা এর আন্ডারে কিছু ম্যাথ দেখি। প্রথমে যে ফেমাস অঙ্ক সেটা হচ্ছে ঘড়ির কাঁটার সেকেন্ড, মিনিট, ঘন্টার কাঁটার কৌণিক বেগ আনবা, কৌণিক বেগের অনুপাত নির্ণয় করো। তুমি চিন্তা করে দেখো, তুমি যদি কৌণিক বেগ ওমেগা বের করতে চাও, ওমেগা ইকুয়ালস টু হচ্ছে আমরা জানি 2 পাই বাই পর্যায়কাল টি, অথবা 2 পাই নিচে হইতেছে আমার উপরে ঘূর্ণন সংখ্যা, নিচে হচ্ছে সময়। ওকে,
তাহলে ঘড়ির কাঁটার, মিনিটের কাঁটার, সেকেন্ডের কাঁটার, ঘন্টার কাঁটার জন্য বের করি। ফার্স্ট আমি বের করি সেকেন্ড। তো সেকেন্ডের কাঁটার জন্য কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু হচ্ছে, চিন্তা করে দেখেন ভাইয়া, 2 পাই ইন্টু সেকেন্ডের কাঁটা ঘুরতেছে, প্রতি একবার ঘুরে আসে কতটুকু সময় নেয়া, চিন্তা করে দেখো ঘড়িটা নিয়া, যে একবার ঘুরে আসতে সে পুরা 60 সেকেন্ড পরিমাণ সময় নেয়, অর্থাৎ নিচে হয়ে যাবে 60 সেকেন্ড। সেকেন্ডের কাঁটা পুরো একবার ঘুরে আসার জন্য 60 সেকেন্ড সময় নেয়। তাহলে আলটিমেটলি ওমেগা হয়ে যাবে পাই/30। এটাকে কনভার্ট করে নিলে কিছু একটা ভ্যালু আসবে। এটা হচ্ছে এত রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তারপর হচ্ছে মিনিট, তারপর হচ্ছে ঘন্টা। পোলাপান একটু পজ কর, ভিডিওটা করে ফেললাম টান দে, যে ওমেগা আমি করতে করতে তোরা শেষ কর। 2 পাই, কর না, 2 পাই ইন্টু, চিন্তা কর মিনিটের কাটা একবার ঘুরে আসতে কত সময় নেয়, 1 ঘন্টা সময় নেয়। চিন্তা কর যদি এখন বাজে 1টা 5 মিনিট, 2টা 5 মিনিটে আসতে 1টা 5 মিনিট, তারপরে চিন্তা করে দেখ মিনিটের কাঁটাটা পুরা একবার ঘুরে আসতে, অর্থাৎ তোর যদি এখন বাজে 1টা 5, ঘুইরা আবার 2টা 5-এ আসতে 1 ঘন্টা সময় খাবে, অর্থাৎ সে 1 ঘন্টা সময় নেয় বা 3600 সেকেন্ড সময় নেয়, বা এটা হয়ে যাবে পাই/1800 রেডিয়ান পার সেকেন্ড। ঘন্টার কাঁটা পুরো একবার ঘুরাইতে 12 ঘন্টা সময় নেয়, 24 করে দিচ্ছি না আবার, কারণ আমাদের 12 আওয়ারের ক্লক সিস্টেম। তাহলে 12 ঘন্টা সময় হচ্ছে 12 ইন্টু 3600, অর্থাৎ আলটিমেটলি এটা হয়ে গেছে পাই কেটে দিলে 12 ইন্টু 1800, এত রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে ঘড়ির সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটার অনুপাত। এর পরের প্রশ্নে কোন একটা ঘূর্ণায়মান কণার ব্যাসার্ধের মান বলেছে 4 সেন্টিমিটার, কৌণিক ভরবেগের মান হচ্ছে 2, রাইট, নিউটন সেকেন্ড বলছে। কৌণিক ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড হয়, বলের ঘাত অনুসারে নিউটন সেকেন্ড বলা পাপনা চলে। প্রশ্নে আরো বলতেছে যদি আর এবং পি এর মধ্যবর্তী কোণ থিটার মানটা হয়ে যায় 30 ডিগ্রি, তাহলে কৌণিক ভরবেগের মান নির্ণয় করো। আমরা জানি মাত্র শিখছিলাম এল ইকুয়ালস টু হচ্ছে আর পি সাইন থিটা, তিনটা ভ্যালু দেওয়া আছে, বসালে তথ্য হয়ে যায়। আমাদের পরের টাইপ, অর্থাৎ 8 নম্বর টপিকটা হচ্ছে কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ। কিভাবে বের করতে পারি দেখো, আমরা জানি কোন একটা বস্তু যেটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় আছে, সে তার কেন্দ্রের দিকে একটা বল অনুভব করে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল এফসি। সেটার মান হচ্ছে এম ভি স্কয়ার আর। বৃত্তপথের ব্যাসার্ধ যদি আর হয়, কণাটার ভর যদি এম হয়, সে যদি ভি বেগে গতিশীল থাকে, তাহলে কেন্দ্রমুখী বলের রাশিমালা হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। 2x স্পিড দেই নাই, আমি নিজেই ফার্স্ট বলতেছি। ওকে, দেন এটা যদি ওমেগার সাপেক্ষে বলতে চাও তাহলে বলা যেতে পারে এম ওমেগা স্কয়ার আর। ঠিকঠাক। তাহলে একটু চিন্তা করে দেখেন ভাইয়া, যদি কেন্দ্রমুখী বলের মান এটা হয়, কেন্দ্র বিমুখী বলের মান কি সমান? জি, জাস্ট ডিরেকশনটা অপোজিট হয়ে যাচ্ছে। কেন্দ্রমুখী বল মানে কি হচ্ছে ভর ইন্টু ত্বরণ না, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ এসি এর মান হচ্ছে ভি স্কয়ার বাই আর, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। ঠিক আছে, চিন্তা করো কোন একটা বস্তুকে যদি তুমি সুতার সাহায্যে বেঁধে ঘোরাইতে থাকো, সেক্ষেত্রে সুতার দৈর্ঘ্যটা যা থাকবে সেটাই তো হয়ে যাবে বস্তুটার ব্যাসার্ধ। ঠিকঠাক না? এর এই পরের প্রশ্নটা দিয়ে খেয়াল করো, বলা হচ্ছে, বলতেছে 0.2 কেজি ভরের একটা বস্তু আছে, এটা হচ্ছে পয়েন্ট, তাতে বলা হচ্ছে যদি আমি 0.2 কেজি ভরের একটা বস্তুকে 0.6 মিটার সুতার সাহায্যে ঘুরাইতে থাকি, ঘূর্ণনটা বলতেছে কি যদি প্রতি সেকেন্ডে 2.5 বার করে ঘুরাই, সেক্ষেত্রে সুতার টান কত। দেখো এখানে সুতার টানটা কি হয়ে যাবো, এখানে সুতার টান হইতেছে ঝুলন বিন্দু বরাবর, কেন্দ্র বরাবর, কারণ আমি কেন্দ্রের সাপেক্ষে ঝুলাইতেছি, এভাবে নিয়ে এভাবে সিম্বল ঘোরাচ্ছি ঘোরাচ্ছি ঘোরাচ্ছি। এক্ষেত্রে সুতার যে টান থাকবে সেটা হচ্ছে আমার কেন্দ্রমুখী বলের সমান, অর্থাৎ আমি যদি এফসি এর মান বের করতে চাই তাহলে আমার সুতার টান এসে পড়বে। তো সুতার টান টি অথবা কেন্দ্রমুখী বল এফসি, সেটা হইতেছে এম ওমেগা স্কয়ার আর। ভাইয়া বস্তুর ভর কত? 0.2 কেজি ভরের একটা বস্তু। ওমেগা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ হচ্ছে 2 পাই এন বাই সময়, এবং আর হচ্ছে ব্যাসার্ধ, যেটা বললাম সুতার দৈর্ঘ্যটা ব্যাসার্ধের সমান, এটা হচ্ছে 0.6। তাহলে যদি কাজ করি 0.2 ইন্টু উপরে 2 পাই, প্রতি একবার ঘুরাইছে 2.5 বার ঘুরাইছে 1 সেকেন্ড সময়, টি এর মান 1 হইলে এটা হচ্ছে 2.5। কাজ করে নিলে আমরা পাচ্ছি বর্ডনের যা আসবে সেটা হচ্ছে উত্তর। আমাদের যে 9 নম্বর টপিক সেটা হচ্ছে জড়তার ভ্রামক থেকে, জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ, এই সংক্রান্ত ম্যাথ। কণিক অবস্থানে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক জানা খুব জরুরি। সেক্ষেত্রে চিন্তা করে দেখো কোন একটা বস্তুর জড়তার ভ্রামক আই ইকুয়ালস টু ছিল বস্তুর ভর এম আর স্কয়ার, ঠিক না? তো বস্তু বললে বস্তুর ভর এবং অক্ষ হতে বস্তুর লম্ব দূরত্ব, সেটা হচ্ছে ঘূর্ণন পথের ব্যাসার্ধ আর, সে আর স্কয়ারের সমান। এটা হচ্ছে যে কোনো একটা র্যান্ডম বস্তুর জন্য। স্পেসিফাইড অনেকগুলা বস্তু আছে যেগুলো আমি বলে দিচ্ছি, ডেসক্রিপশন আমি দিয়ে দেবো সে বস্তুগুলোর জড়তার ভ্রামক। ফার্স্টলি তোমাকে কোনো একটা দণ্ডের জন্য মধ্যবিন্দুর সাপেক্ষে প্রান্তবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক জানতে হবে। তারপরে হচ্ছে কোনো একটা বৃত্তাকার চাকতি, কেমন চাকতির জন্য জড়তার ভ্রামক জানা জরুরি। তারপরে আমাদের জন্য বৃত্তাকার চাকতির পাশাপাশি সিলিন্ডার, তুমি তো জানো বৃত্তাকার চাকতি যেই হবে সিলিন্ডারের ক্ষেত্রে সেম সেম থাকতেছে। কোন একটা স্ফেরিক্যাল বা গোলক, হ্যাঁ, নিরেট গোলকের জন্য জড়তার ভ্রামক, এগুলো জেনে রাখা ভালো। এই সূত্রগুলো হুবহু আসতে পারে, পসিবিলিটি ভালো জড়তার ভ্রামক থেকে।
ওকে, তো এরপরে যদি চিন্তা করে দেখো কখনো অন্য জায়গায় কৌণিক অবস্থায় ভর লাগতেছে, যেমন গতিশক্তি ইকে ইকুয়ালস টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার, কিন্তু রৈখিক গতিশক্তি। যদি কৌণিক গতিশক্তি বের করেন, ভি এর জায়গায় না হয় আমি ওমেগা বসায় দিব, সেক্ষেত্রে এম এর জায়গায় কি বসায় দিতে হবে? জড়তার ভ্রামক আই। অর্থাৎ কোনো একটা বস্তু যদি এমন দেয় যে নির্দিষ্ট উচ্চতা থেকে হাইট থেকে গড়িয়ে 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 পড়তেছে, এক্ষেত্রে তার মধ্যে একটা রৈখিক গতিশক্তি থাকবে, পাশাপাশি যে গড়িয়ে গড়িয়ে পড়তেছে, রোটেটিং অবস্থায় পড়তেছে, এটা কৌণিক গতিশক্তি তো থাকবে। এরকম ছোটখাটো অ্যানালাইসিস হতে পারে, যদিও কোশ্চেন ব্যাংকে এরকম প্রশ্ন আসতে দেখি নাই, বলে রাখলাম ভালো। আচ্ছা, আমাদের যে টপিক 10 একদম শেষের দিকে টপিক, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, এগুলো তো পড়ছি। এর একটা মানে একটা অতিরিক্ত টপিক বের হয়, সেটা হচ্ছে ব্যাংকিং কোণ। বাঁকের রাস্তায় যখন আমরা ব্যাসার্ধ নিতে যাই, অর্থাৎ বাঁক নিতে যাই, সেক্ষেত্রে আমাকে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া লাগে। সেই কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য আমরা করি কি, বাঁকের ব্যাসার্ধ বরাবর কিছুটা হেলে পড়ি ব্যাংকিং কোণ নির্ণয় করার জন্য। ওকে, কিছু কিছু রাস্তা থাকে এরকম যেখানে ব্যাংকিং থাকে না, তখন সাইকেল আরোহী, মোটরসাইকেল আরোহীকে কিছুটা হেলে পড়তে হয়। কিন্তু যেগুলা হেভি ভেহিকল আছে তারা তো হেলতে পারে না সহজে। ওকে, তো তাদের জন্য আমাদের কি করতে হয়, রাস্তার জন্য ব্যাংকিং তৈরি করতে হবে, অর্থাৎ রাস্তায় একটা ব্যাংকিং অ্যাঙ্গেল তৈরি করতে দিতে হবে, যেন গাড়িগুলো অটোমেটেড ভাবে বাঁকের ব্যাসার্ধ বরাবর কিছুটা হেলতে পারে। তো তোমাকে এত ডিটেলস জানার দরকার নাই, তুমি সিম্পলি মনে রাখবা যে ব্যাংকিং কোণ ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে ভি স্কয়ার বাই আর জি, যেখানে ভি হচ্ছে যেই বস্তুটা যাচ্ছে বা যে ট্রাকটা যাচ্ছে, গাড়িটা যাচ্ছে তার বেগ, আর হচ্ছে বাঁকের ব্যাসার্ধ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এবং এটা যদি বাঁকের রাস্তা হয়, বাঁকের রাস্তার ভিতরের প্রান্ত থেকে বাহিরের প্রান্তটা সাধারণত কিছুটা উঁচু করে দেয়, রাইট? তো যেতটুকু পরিমাণ উঁচু করে দেয় সেই উচ্চতা যদি এইচ হয়, রাস্তার প্রশস্ততা যদি এক্স হয়, তাহলে আমরা এখানে বলতে পারি এই ব্যাংকিং কোণ থিতা, এটা আসলে বলা যেতে পারে সাইন থিতা ইকুয়ালস টু এক্স বাই এইচ। তো ব্যাংকিং কোণের মান 1 থেকে 4 ডিগ্রির মাঝখানে হওয়ায় আমরা জানি যে ট্যান থিটা এবং সাইন থিটার মানটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। অর্থাৎ তোমার জন্য একটা সিম্পল টেকনিক হচ্ছে ভি স্কয়ার বাই আর জি ইকুয়ালস টু এক্স বাই এইচ। তুমি এতটুকু জিনিস মাথায় নিয়ে নিলে সিইউ এবং এগ্রি ফিজিক্সের সব কোশ্চেন সলভ হয়ে যাবে, কোনো প্যারা নেই। ওকে, একটু পরিচয় দিয়ে দেই। এক্স হচ্ছে রাস্তার প্রশস্ততা, রাস্তা কতটুকু প্রশস্ত সেটা। এইচ হচ্ছে ভিতরের প্রান্ত থেকে বাহিরের প্রান্ত কতটুকু উঁচু রাখতে হবে সেটা। আর হচ্ছে বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ, এবং বি হচ্ছে ব্যাক। ঠিক আছে? তো এই যে আজকে আমি একটা ভিডিওতে টোটাল 10টা টপিক নিয়ে কথা বলে ফেলছি। আমার টোটাল 100টা টপিক আমি দিব ফিজিক্স থেকে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার মিলায়া কিন্তু, হ্যাঁ? ফার্স্ট পেপারে 50, সেকেন্ড পেপারে 50। এই 100টা টপিক থেকে তোমাদের সবচেয়ে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন গুলো হয়ে থাকবে। তো যেগুলো সবচেয়ে বেশি রিপিটেড আসলে দেখা গেছে। তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক এনালাইসিস করো, কোয়েশ্চেন ব্যাংকের প্রায় 99.5% প্রশ্নই আমাদের এই টপিকগুলো থেকে আসতে দেখা যায়। এর বাইরে হয় না। হইলো 2-1টা থিওরিটিক্যাল কথাবার্তা, মাত্রা কত, একক কত। ঠিক আছে? তো আজকে এতটুকু থাকলো। সবাইকে আল্লাহ হাফেজ।